সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে জিম নিয়ে। জিমে বর্তমানের যে অবস্থা, সে অবস্থাতে আসলে সবাই কেমন আছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। পাশাপাশি আপনারা জানেন যে টোকিও অলিম্পিক 2020 চলছে, অর্থাৎ এই 2020 নামটা কেন বলছি, কারণ টোকিও অলিম্পিক গত বছর হবার কথা ছিল, করোনা মহামারীর জন্য গত বছর হয়নি। এবারে 605 দেশের সদস্যদের নিয়ে প্রায় 11,000 অ্যাথলেট এই টোকিও 2020 অলিম্পিকে অংশগ্রহণ করেছে। সেই টোকিও অলিম্পিক 2020 নিয়ে এবারে থাকছে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। Rolling into the first wave in the gold medal on this left, looking to crack that and set his first wave. টোকিও অলিম্পিকে সার্ফিং এর স্বর্ণপদক জয় করেছেন ইতালো ফেরেরা। ব্রাজিলের এই সার্ফারের বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন। জাপানের সুরিগাসাকি সার্ফিং বিচে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে 27 বছরের ফেরেইরা হারিয়ে দিয়েছেন 23 বছর বয়সী কানোয়া ইগারাশিকে। টোকিও অলিম্পিকের সাঁতারে 200 মিটার বাটারফ্লাই প্রতিযোগিতায় কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির ক্রিস্টফ মিলাক। মিলাক 200 মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন 1 মিনিট 51.25 সেকেন্ড। এতে ভেঙে যায় 2008 সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া 1 মিনিট 52.3 সেকেন্ডের রেকর্ড। অলিম্পিকে এটি মিলাকের প্রথম স্বর্ণ পদক। টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া চলছে। সর্বশেষ মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন অ্যালেসান্ড্রো পেরেল্লি। এর মাধ্যমে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে পদক জয়ের কীর্তি গড়ল সান মারিনো। ইউরোপের অতি ক্ষুদ্র একটি দেশ সান মারিনো। দেশটির আয়তন মাত্র 24 বর্গমাইল এবং জনসংখ্যা মাত্র 33,500। তবে আয়তনে ক্ষুদ্র ও জনসংখ্যা কম হলেও সেই 1960 সাল থেকেই অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করছে এই দেশটি। টোকিও অলিম্পিকে একের পর এক চমকের দেখা মিলছে। সর্বশেষ এমন চমক দেখালেন জাপানের মোমিজি নিশিয়া। মাত্র 13 বছর বয়সেই সোনা জিতে নিয়েছেন তিনি। অবাক করা বিষয় হলো রূপা জিতে নেয়া মেয়েটির বয়স 13 বছর। মেয়েদের স্কেটবোর্ডে সোনা জিতে নেন মোমিজি। অলিম্পিকের ইতিহাসে এত কম বয়সে সোনা জেতার ঘটনা আর নেই। এমনকি রূপা জিতে নেয়া ব্রাজিলের রাইসা লিয়ানের কীর্তিও অনন্য। পরে শেষ হতে চলেছিল ক্যারিয়ার, নিতে হয় মানসিক চিকিৎসা। সেই মীরাবাই চানু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ভারোত্তোলনের টোকিও অলিম্পিকে রূপা এনে দিলেন ভারতকে। 49 কেজি ওজন শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে 202 কেজি ওজন তুলেছেন তিনি। দর্শক, আমি দাঁড়িয়ে আছি একটি জিমে এবং এই জিমটির নাম হচ্ছে জিম জোন। অর্থাৎ এই জিমে এসেছি আসলে করোনা লকডাউন যেটি চলছিল সেই লকডাউনের পরে। এখান থেকে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব, যারা জিম মালিক আছেন তারা আসলে বর্তমানে কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ আপনারা জানেন যে এই অতিমারি আসলে এই ব্যবসাটির ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিগ্রস্ততা এনেছে। ফলে এই মুহূর্তে তারা কেমন আছেন সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। একই সাথে এইখানে যারা জিম মেম্বার হিসেবে আছেন তারা এই
জিমটাকে আসলে কিভাবে দেখছেন, তারা কতটুকু স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সচেতনতা মেনটেন করছেন সে বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করব। এবং এই জিমটাতে আসলে অনেক প্লেয়াররা আছেন, অনেক বডি বিল্ডাররা আছেন, তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুরের একটি জিমে। এই জিমটার নাম হচ্ছে জিম জোন। অর্থাৎ এই যে করোনার যে লকডাউনটা ছিল, এই লকডাউনের পরে আসলে এখানে এসেছি এবং এখান থেকে আসলে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেবার চেষ্টা করব। খেলার জগৎ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি নিজে একজন বডি বিল্ডার, ফলে এই যে বডি বিল্ডিং আপনি আসলে কবে থেকে শুরু করেছেন এবং আপনার বেশ কিছু অর্জন আছে, সেই অর্জনগুলোর কথা আসলে শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি কম্পিটিশন খেলছি হলো আপনার 2014 থেকে। তার ভিতরে আমি দুইবার ন্যাশনাল প্লেয়ার, মিস্টার বাংলাদেশ দুইবার হয়েছি, মিস্টার মার্সেল কাপ ওটাতে দুইবার হয়েছি, মিস্টার ঢাকাও দুইবার হয়েছি। আর আমার বডি বিল্ডিং জার্নি শুরু হয়েছে আপনার 2010 সাল থেকে। সো আর আমি কম্পিটিশন খেলছি 2014 সাল থেকে, আর এখন পর্যন্ত খেলছি, ইনশাল্লাহ সামনে আরও খেলবো। আচ্ছা, তার মানে এখনও বডি বিল্ডার হিসেবে আপনি আছেন? জি। আচ্ছা, একই সাথে আপনি ট্রেনার হিসেবেও কাজ করছেন। এই যে একই সাথে বডি বিল্ডার, একই সাথে ট্রেনার, এই দুটোর সমন্বয়টা আসলে কিভাবে করছেন? অ্যাকচুয়ালি সময়টা হচ্ছে যেমন আমাদের কম্পিটিশন যতগুলো হয়, বর্তমানে আমি বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা কম্পিটিশন হয়। এখন সবগুলো কম্পিটিশনে তার আমাকে পার্টিসিপেট করা সম্ভব না। এখন বর্তমানে আপনার জাস্ট শুধু ন্যাশনাল কম্পিটিশনগুলো খেলি। আর দ্বিতীয় কথা হলো, আমাদের যে বডি বিল্ডার আছে, আমরা আমাদের দেখে যে সব ছেলেরা নতুন প্লেয়াররা আছে, ওরা আসে, ওদেরকে ট্রেন করে নতুন প্লেয়ার আমরা তৈরি করি আর কি। যারা আপনার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে তারা নিশ্চয়ই আসলে, কারণ একটা কথা আছে যে ট্রেনার যখন ভালো হয় তখন কিন্তু সেই ফিটনেসটা বা প্রপার যে আসলে কাজটা করা সেটা আসলে খুব সহজ হয়। সেটা আসলে কিভাবে এনজয় করেন? অবভিয়াসলি আপনার কথাটা যেমন আমাদের বডি বিল্ডিংয়ে কম্পিটিশনের জন্য যে প্লেয়াররা আসে, আর বর্তমানে করোনার যে পরিস্থিতিটা গেল, এখন তো জিমে তেমন মেম্বার হয় না আমাদের, তারপরেও জিম খুলে রাখছি। আমাদের সামনে ন্যাশনাল গেমস আসছে, সো ওইটার জন্য যে আমরা যে প্রিপারেশন নেব বা নতুন প্লেয়াররা যে প্রিপারেশন নেবে, তার জন্য আমরা জিমের ভিতরে থাকা এখন। আর বর্তমানে মেম্বার খুব কম জিমে, যে একটা প্লেয়ার তৈরি হবে সেই প্রসেসটা নাই এখন বর্তমানে। ইনশাল্লাহ চিন্তাভাবনা করছি যে সামনে যদি আপনার করোনা পরিস্থিতিটা কমে বা সামনে যদি লকডাউন আর না দেয়, ইনশাল্লাহ ভালো আবার প্লেয়ার তৈরি হবে আমাদের বাংলাদেশে ন্যাশনাল কম্পিটিশনের জন্য। করোনা মহামারী চলছে এবং সেটার ধারাবাহিকতা এখনও আছে, ফলে এক ধরনের তো এই যে প্লেয়ার হিসেবে আসলে সেটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়টা একটু শুনি। অ্যাকচুয়ালি করোনার মহামারীর অবস্থাতে আপনারা সবাই জানেন যে জিম বন্ধ, জিম করা যায় না, প্লাস হলো আমাদেরও তো সংসার চালাতে হয়। সো এখন সব মিলিয়ে আমরা যে একটা কম্পিটিশনে যে প্রিপারেশন নেব, তার জন্য আমাদের মেন্টালি কোনো সাপোর্ট নাই এখন বর্তমানে। আর আমরা যে সামনে কম্পিটিশন খেলতে পারবো কি না জানি না। আর করোনা মহামারীতে আমরা যে বডি ফিট রাখবো বা আমরা যে জিম করব, তার জন্য কিন্তু আমাদের জিমও খোলা নেই। আর ডক্টরও বলে যে ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য জিম অতি প্রয়োজন। কিন্তু আমরা চাচ্ছি যে সরকার আমাদের জিমের দিকে একটু তাকাক, যে আমরা যারা ন্যাশনাল প্লেয়ার আছি বা প্রফেশনাল বডি বিল্ডার আছি, আমাদেরও একটা সাইড দিক যে জিমটা খোলা থাকুক, কেননা ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য আপনার জিম অতি প্রয়োজন। সো আমরা চাচ্ছি যে আমাদের জিম খোলা থাকুক। অনেক মেম্বার আছে বা অনেক মানুষ আছে যারা জিমে আসতে পারছে না, যেরকম অনেক ডায়াবেটিসের রোগী আছে, ওনাদের কিন্তু জিম করা দরকার, ঠিক আছে, কিন্তু ওনারা এখন করোনা মহামারীর জন্য জিম করতে পারছে না বা আপনার কোথাও হাঁটতে পারতেছে না। সো আমাদের একটাই চাওয়া যে লকডাউনের ভিতরে হোক বা হোক, আপনার আশেপাশে যারা আছে বা জিম যতগুলো আছে, ওগুলা কিছু পরিমাণ একটা টাইম শিডিউল করে যদি খুলে দেয়, আমাদের বডি বিল্ডারদের জন্য ভালো, প্লাস আপনার মানুষদের জন্য ভালো। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের খেলার জগৎ অনুষ্ঠানে। যে বিষয়টি শুনতে চাই যে অ্যাজ এ বডি বিল্ডার হিসেবে আপনি কতদিন ধরে আছেন বডি বিল্ডিংয়ের সাথে, একই সাথে আপনার অর্জনগুলো সম্পর্কে শুনতে চাই। আচ্ছা, আমি মেইনলি 2010 থেকে বডি বিল্ডিং শুরু করি। আর মেইন যে অর্জন সেটা হলো আমার
মিস্টার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফার্স্ট, আর মিস্টার ঢাকা এটা তো ফার্স্ট চ্যাম্পিয়ন। আর রিসেন্টলি যেটা হয়ে গেছে বাংলাদেশ গেমস, ওটাতে ফার্স্ট রানার আপ হই। আর আদার্স আরও তো খেলা আছে, যেমন সাউথ 2018-তে সাউথ এশিয়ান খেলা হয়েছিল, ওখানে আমি ফার্স্ট রানার আপ হই নেপালে। এই জিমটাতে তো আপনি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন, ফলে এখানে আসলে কিভাবে সবাইকে আসলে মেনটেন করছেন, মানে রুটিনটা আসলে কি কি? রুটিনটা হচ্ছে নিউ বিগিনার হিসেবে যারা আসে অবশ্যই বিগিনারদের যে ফুল বডি রুটিন তো ওটা দেওয়া হয়। তো আর সেকেন্ড ধাপ অনুযায়ী আমি যেভাবে আমি রুটিন ডেট দিয়ে দিই, ওই ডেট অনুযায়ী আবার ওনারা আসে যে হ্যাঁ আমার রুটিনের ডেট এতটুকু করা হয়েছে, আমার রুটিন আগে কন্ডিশনটা বুঝি ওনার কন্ডিশন কী আসছে, তো ওই কন্ডিশন অনুযায়ী আমি আবার রুটিনটা চেঞ্জ করি। এভাবে করে ধাপে ধাপে জিনিসটাগুলি আগায় দেওয়া হয় আর কি। শুরুটা কিভাবে, মানে একজন জিম মেম্বার হিসেবে যখন একজন কেউ আসেন তার শুরুটা আসলে কিভাবে করান? শুরুটা আসলে নর্মাল হয়তো বা অনেকে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকে বলতেছে আমি কী পরে জিম করতে পারি, আমার ড্রেস আপটা কী হতে পারে। তো ওখানে দেখা যাচ্ছে আমাদের বলে দেওয়া লাগে যে আপনার ড্রেস আপ নিয়ে আসবেন আপাতত। তারপর দেখা যাচ্ছে অনেক ইনজুরি থাকে অনেক সময়, তো ওই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হয় যে এইরকম ইনজুরিতে আমরা ওই ওয়ার্কআউটগুলি দিতে পারবো কি না, এই জিনিসগুলি আমাদের বুঝিয়ে দিতে হয়। আবার অনেকে দেখা যাচ্ছে এমন কিছু লোক আসে যেখানে ধরেন আমরা অবশ্যই অনেক সময় বলি আগে ডাক্তারের সাজেশন নিয়ে আসতে, কারণ অনেকে দেখা যাচ্ছে ডাক্তারের কোনো এমন কিছু ক্রিটিক্যাল জিনিস নিয়ে আসে ডাক্তারের সাজেশন ছাড়া আসলে আমরা এখানে হাত দিতেও চাই না, কারণ দিলে অনেক সময় সমস্যা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে বলি যে আপনি আগে ডাক্তার কনসাল্ট করেন, ডাক্তার কী বলে আগে শুনতে হবে আমাদের, দেন আমরা ওয়ার্কআউট শুরু করতে পারবো। যদি বলে যে না ওয়ার্কআউটের সমস্যা হবে না, তখন আমরা ওয়ার্কআউট শুরু করে দিই, সমস্যা হয় না কোনো। যারা আসলে এখানে মেম্বার্স হিসেবে আছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা বা কি কি আছে? আমাদের এখানে মানে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন ধরেন ইয়োগা জুম্বা, মেয়েদের জন্য ইয়োগা জুম্বা, ছেলেরাও তো ইয়োগা জুম্বা করতে পারে, এই মাসেল ট্রেনিং, ফ্যাট লস, তারপরে হলো আপনার এখানে আমাদের স্টিম বাথ আছে, হ্যাঁ, তারপর শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে, সব টু জেড আমরা মোটামুটি সব ফেসিলিটি এখানে রাখছি। অ্যাজ এ বডি বিল্ডার হিসেবে এই বডি বিল্ডিং প্রফেশনটাকে পেশা হিসেবে নেওয়া যায় কিনা, একই সাথে ইন ফিউচারে যারা বডি বিল্ডার তারা আসলে কতটুকু কাজ করতে পারে বা কাজের সাথে আসলে সম্পৃক্ততা তাদের থাকতে পারে বলে আপনি মনে করেন? সব রকমের সুযোগ সুবিধা আছে, যেহেতু আগের থেকে অনেক আপডেট হচ্ছে আমাদের বডি বিল্ডিং লাইনটা। তো সবাই তো বডি বিল্ডার হওয়ার জন্য আসে না, ফিট থাকতেও এখানে আসা হয়। যেমন ধরেন যদি অনেকে আসে মডেল আসে অনেক, তো মডেলের ক্ষেত্রে দেখা যেতেছে ওনারা কিন্তু মাস গেইন অনেক বড় বডি বানাবে এরকম আসে না, জাস্ট স্লিম থাকতে আসে, জাস্ট বডিটা স্লিম এবং ফিট থাকে ওদের, কারণ ওদের ক্লোথিং অনেক সময় হয়, তো দেখা যেতেছে ওরা কিন্তু মাস গেইন করবে না। তো সেই ক্ষেত্রে আমরা ওরকমভাবে ডায়েট দিয়ে ওরকমভাবে ওয়ার্কআউটটা করি। অনেকে আসে একটু বডি বিল্ডিং ট্রাই করতে, কারণ সবার যে মাস গেইন হবে, সবার যে বডি বিল্ডিং ট্রাই করলে যে হয়ে যাবে এমন কিন্তু জিনিসটা না। তো দেখে মেটাবলিজম আছে, যে ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু এখানে ব্যবসা আছে। তো দেখা যাচ্ছে অনেকে ট্রাই করে, অনেকে যখন রেসপন্স ভালো পায় দেখা যাচ্ছে বডি বিল্ডিংয়ের দিকে আঁকায়। আবার অনেকে দেখা যাচ্ছে রেসপন্স ভালো পাইতেছে না, অথবা অনেকে ওয়েট লিফটিং হিসেবে যায়, অনেকে যে আমি আসলে আমার বডি বিল্ডিংয়ে হইতেছে না, আমি ওয়েট লিফটিং ট্রাই করি। তো অনেকের সময় দেখা যাচ্ছে ওয়েট লিফটিং, ওয়েট লিফটিং আমাদের দেশে তখন ওয়েট লিফটিং শুরু হয়েছে, ওয়েট লিফটার, তো সে ওয়েট লিফটিং শুরু করতেছে। তো এই জিনিসটা এরকম আসার পর আপনি বুঝতে পারবেন, আপনি নিজে রেসপন্স পাবেন যে বডি আপনার কী বলতেছে আর কি। এই জিনিসটা আসলে যখন জিম শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কোথায় যেতে পারবেন, অথবা কি আপনার এম কি, ওই সময় শুরু করার পরে আপনি বুঝতে পারবেন। দর্শক, আপনারা জানেন যে আমরা আসলে স্বাস্থ্য সচেতন এবং এই সচেতন নিয়ে আসলে অনেক কথা বলি। ঠিক এই সচেতনতা নিয়ে আসলে আমি এখন একজনের সাথে কথা বলবো, তার নাম হচ্ছে সুমাইয়া। তিনি আসলে কতটুকু সচেতন তার স্বাস্থ্য নিয়ে এবং কি ভাবেন এবং সেটাকে কিভাবে মেইনটেইন করেন সে বিষয়টাতে শুনবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। যেটি একটু জানতে চাই যে আপনি আসলে কি করছেন এবং পাশাপাশি আসলে জিমটাকে কিভাবে আসলে মেইনটেইন করেন, বা এই যে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সেটাকে আসলে কিভাবে দেখেন? আচ্ছা, আমি হচ্ছে ওয়ালটনে জব করছি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। যেহেতু আমি একজন ওয়ার্কিং লেডি, তো
সকালে বাসা থেকে বের হয়ে যাই 7:30টায়, বাসায় আসতে আসতে আমার মোটামুটি 7:30টার মতো বেজে যায়। তো সারাদিন অফিসে থাকা, তো হ্যাঁ অফিসে এদিক ওদিকে দৌড়াদৌড়ি হয়, বাট বেশিরভাগ সময় হয় কি আমাদের সিটেই বসে কাজ করতে হয়। তো সেটার জন্যই মেনলি যে জিমে আসার আমার মেইন রিজন নট বডি বিল্ডিং অর মাসল নাথিং। আমার মেইন রিজনটাই হচ্ছে যাতে আমি আমার রেগুলার যে মানে আমার স্বাস্থ্যটা যাতে ঠিক থাকে, মানে আমার এখানে আমি ট্রেডমিলে দৌড়াচ্ছি বা আমার মেইন ফোকাস হচ্ছে কার্ডিও করা বা ইয়োগা টাইপ কিছু করা, আমি যাতে সুস্থ থাকি। কারণ আমি যতই আমার ডায়েট ঠিক রাখি বা যেটাই রাখি, আমি যদি নিজে সুস্থ না থাকি, আমি যদি ঠিকমতো এক্সারসাইজ না করি, সেটা কোনো কাজই দিবে না। আর একটা যেটা, যেহেতু অফিসে যাওয়া হয়, বাইরে খাওয়া হয়, রিচ ফুড খাওয়া হয়, তো সেগুলো তো বার্ন করতে হবে। বার্ন না করে করে সেটা আমার শরীরে আলটিমেটলি যে এফেক্ট করবে। তো জিমে জয়েন করার মেইন রিজনই ওটা, যে হচ্ছে আমি নিজে যাতে সুস্থ থাকি। ইভেন আমি আমার আশেপাশে সবাইকে এটাতে মোটিভেট করি যে তোমরা যারা অফিস করতেছো, বা আমার বাসায় আমার আম্মু আছে, আমার ছোটো বোন আছে, এখন কোভিডের জন্য যেটা হচ্ছে কেউ বের হচ্ছে না, আম্মুকে আমি বলি যে আম্মু তুমি হাঁটতে যাও, আমার ছোটো বোনকে বলি হাঁটতে, তারা কেউ বের হবে না। তো আমি তাদেরকেও মোটিভেট করি যে অ্যাটলিস্ট তুমি জিমে আসো। এখানে আমরা যেটা হয় যে যতটুকু সম্ভব আমরা সব কিছু মেনে, আমরা স্বাস্থ্যবিধি মেনে এখানে চেষ্টা করতেছি নিজেকে ভালো রাখার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। আপনারা জানেন যে এখন অনলাইনে ক্লাস হচ্ছে, এই ক্লাসের ভেতর থেকেও তারা আসলে নিজেকে সময় বের করে কিভাবে আসলে তাদের নিজেকে ফিট রাখছে, জিমে সময় দিচ্ছে, সে বিষয়গুলো আসলে তাদের কাছ থেকে শুনতে চাই, তার কাছ থেকে আসলে শুনতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি শুনতে চাই সেটি হচ্ছে, মেয়েরা যখন আসলে জিম করে, সাধারণত বিভিন্ন কর্মক্ষেত্রে আসলে তারা থাকে, কাজ করে, এই যে কাজের বাহিরে জিমে এসে সময় দেয়া, সেটা আপনি কিভাবে করছেন বা সেটা আপনি কিভাবে দিচ্ছেন? আমি একজন স্টুডেন্ট, সবাই আসলে কাজের এত চাপ থাকে, তার মধ্যে দিয়ে একটু সময় যারা অনেক বেশি সিনসিয়ার, হেলথ কনসিয়াস, তারাই আসলে এটা করে। আর এটা আমাদের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের মানে স্বাস্থ্যবিধি মেনে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমাদের সময় নিয়ে জিমে আসা দরকার। যেমন এটা আমাদের খাবারটা যেমন যতটা জরুরি, আমি মনে করি তার থেকে বেশি জরুরি আমাদের ইমিউনিটি সিস্টেমটা গ্রো রাখা। জিমটা আসলে কবে থেকে শুরু করেছেন? কেনই বা জিমের উদ্যোগ নিলেন যে আপনি এটাই আসলে শুরু করবেন, এবং বর্তমান অবস্থাটা আসলে কি? জিমটা আমরা শুরু করেছি 1 বছর প্লাস। তো জিমটা শুরু করার উদ্দেশ্য একটা শখ, আর কিছুই না, মানুষের সেবা করা। এই তো জিমটা প্রথমে হচ্ছে নিজের জন্য শুরু করা, তারপর আস্তে আস্তে সবার জন্য, যে আমি একা ব্যায়াম করবো না, এখানে আরও কিছু মানুষকে সুযোগ দেওয়া উচিত। তো সেইটা থেকে আস্তে আস্তে আমরা বড় করে একটা জিম দিয়েছি। এই জিমের আর কি স্টার্টিং আমাদের। কত বছর হলো? এই যে আমরা গত লকডাউনের আগে আর কি, যখন লকডাউন দেয়নি ফার্স্টের দিকে, এই জিমটা আর কি শুরু করেছি 1 বছর প্লাস। তার মানে যখন আপনি শুরু করেছেন তারপরেই তো আমাদের করোনা মহামারী শুরু হলো, তার মানে অনেকটা সময় ধরে বন্ধ ছিল, আমরা এর মধ্যে আসলে লকডাউন পেলাম। সব কিছু মিলে যদি বলি যে আপনার অবস্থাটা এখন আসলে কি দাঁড়িয়েছে, যেটা আসলে শখে ছিল সেটা এখন কতটা ক্ষতিতে গড়িয়েছে? সেটা তো বিশাল ক্ষতি আমাদের এখন চলতেছে। আসলে 1 বছর যাবৎ লকডাউনের মধ্যে আমরা মোটামুটি লকডাউন দিচ্ছে, ছাড়তেছে, আবার লকডাউন হচ্ছে। তো জিম সেক্টরটা তো আসলে অনেক বড় সেক্টর না, এখানে হইতেছে ইনভেস্টমেন্ট অনেক বেশি, যার ফলে হইতেছে গিয়ে কি আপনার এই আমরা লাভ করব বা এখানে প্রফিট করব, ওই সুযোগটা খুব কম ছিল 1 বছর। বরঞ্চ আমাদের হচ্ছে ফ্লোর রেন্ট, স্টাফ কস্ট, টোটালি সব কিছু মেনটেন কস্ট অনেক বেশি গিয়ে আর কি দাঁড়ায়। ধরুন, আপনার কাছে কি মনে হয় যে কোন হেল্পগুলো যদি আপনাদের করা যেতে পারে, বা সরকারও যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে, সেটা কেমন পদক্ষেপ বা কেমন ধরনের সাহায্য সহযোগিতা আসলে দরকার এই মুহূর্তে? আসলে এখানে হইতেছে গিয়ে কি, ধরেন এটা তো সেবামূলক প্রতিষ্ঠান, এখানে সরকার কতটুকু হেল্প করবে আসলে আমার নিজেরই আসলে কোনো আইডিয়া নাই। তবে আমাদেরকে যদি মানে কিছু পরিমাণ, মানে অনেক বড় না, ছোটোখাটো কিছু অ্যামাউন্ট যদি ঋণের ব্যবস্থা করে দিত প্রণোদনা থেকে, তাইলেই কিন্তু আমরা ওভারকাম করে ফেলতে পারতাম। এখানে এখন পর্যন্ত আসলে মেম্বারের সংখ্যা কেমন, এবং যারা ছিল মেম্বার তার থেকে কি বেড়েছে নাকি কমেছে?
না না, আমাদের যখন করোনা ছিল না, মানে মাঝখানে তো লকডাউনটা তুলে ফেলা হয়েছিল, তখন আমাদের মোটামুটি ভালোই অ্যাডমিশন হয়েছে। তারপর হচ্ছে মেম্বার বাড়ার দিকেই ছিল, আমরা 500+ মেম্বার অ্যাডমিশন করিয়েছি তখন। বাট এখন সেটা গিয়ে হচ্ছে গিয়ে আপনার প্রতিদিন হয়তো কত 100, প্রতি মাসে 100 মেম্বার হচ্ছে আমাদের এখানে অ্যাটেন্ড থাকে, বা 120 জন, এর বেশি আসলে থাকে না এখন। যার ফলে হইতেছে কি আমাদের হিউজ পরিমাণ ক্ষতির মুখে আমরা পড়তেছি, কারণ রেন্ট, স্টাফ কস্ট সব কিছুই তো এখানে আছে। বর্তমানে এখানে আসলে মেম্বাররা কেমন আছে এবং তাদের সুযোগ সুবিধা হিসেবে আসলে কি কি তারা পাচ্ছে বা কোন কোন ফ্যাসিলিটিস আপনার এই জিমে আছে? না, এইটা তো অলরেডি হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস জিম। এইখানে আপনার সব ইকুইপমেন্টই আছে, সাথে হচ্ছে আমরা ভালো ট্রেনার রেখেছি। আমাদের এখানে সৌনা আছে, স্টিম বাথ আছে, জাকুজি আছে, সবই আমাদের এখানে আছে। একটা ইন্টারন্যাশনাল জিমে যা থাকা দরকার সবই আমাদের এখানে আছে। মেম্বাররা এখানে আর কি জিম করে, আমি দেখেছি আমাদের আশেপাশে জিম থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে এখানে। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে যে ঘটে যাওয়া বিষয়গুলো সেগুলো চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন খেলার জগৎ, দেখতে থাকুন AGN বাংলা।